দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন সব হতাশার মাঝেও কিছু সরকারি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা প্রতিনিয়ত আমাদের আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা দেখব এই সপ্তাহের বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমে আমরা আসলে সরকারি চাকরিগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারের শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড তাদের জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই আসলে কি কি নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা চাচ্ছেন কিংবা কোন কোন পদের জন্য আবেদন করা যাবে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এবং পদের নাম হচ্ছে উপমহাব্যবস্থাপক কমার্শিয়াল HR অ্যান্ড অ্যাডমিন, অর্থাৎ দুটি পোস্টের জন্য তারা আবেদন করেছে, দুটি উপমহাব্যবস্থাপক, এবং পদ সংখ্যা হচ্ছে একটি একটি করে, এবং বয়স হচ্ছে 15 নভেম্বর 2024 তারিখে সর্বোচ্চ 50 বছর হতে হবে। এবং মূল বেতন যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে সরকারি যে বেতন গ্রেড রয়েছে গ্রেড 4, সেটা হচ্ছে 1,50,000 টাকা বেতন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দুটি পদের জন্য স্নাতকোত্তর থাকতে হবে এবং চাকরির ধরন যদি আমরা দেখি সেটা হচ্ছে 1 বছরের জন্য শিক্ষানবিশকাল সহ 3 বছরের জন্য চুক্তি, এবং পরবর্তীতে কিন্তু এই চুক্তি 60 বছর পর্যন্ত, মানে সরকারি যে বয়সসীমা রয়েছে তখন পর্যন্ত আসলে এই চুক্তি তারা কন্টিনিউ করবে। এবং আবেদনের নিয়ম হচ্ছে উপমহাব্যবস্থাপক HR অ্যান্ড অ্যাডমিন বরাবর আপনাকে আবেদন করতে হবে। আমরা এবার আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে মুন্সিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কার্যালয়ে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা বিস্তারিত দেখতে চাই যে এই পদের জন্য আসলে কোন পদের জন্য আবেদন করতে পারবেন, এই আবেদনের জন্য আপনাদের আসলে কি কি লাগছে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে মুন্সিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং পদের নাম হচ্ছে অফিস সহায়ক। পদ সংখ্যা হচ্ছে 160টি এবং বয়স হচ্ছে 30 নভেম্বর 2024 তারিখ থেকে 24 তারিখের মধ্যে 18 থেকে 30 বছর। বিশেষ ক্ষেত্র অর্থাৎ মুক্তিযুদ্ধ কিংবা যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। মূল বেতন হচ্ছে সরকারি গ্রেড অনুযায়ী অর্থাৎ 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত, এবং শিক্ষাগত যোগ্যতা SSC পাস কমপ্লিট থাকতে হবে। চাকরির ধরন হচ্ছে স্থায়ী এবং আবেদনের নিয়মটা যদি আমরা দেখি সেটা হচ্ছে সভাপতি বরাবর, অর্থাৎ নিয়োগ সংক্রান্ত যে বাছাই কমিটি রয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সেখানে বরাবর হচ্ছে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 30 নভেম্বর 2024। এবার আমরা কিছু বেসরকারি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এই সপ্তাহে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে সাউথ ইস্ট ব্যাংক রয়েছে, সেই ব্যাংকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই যে সাউথ ইস্ট ব্যাংকের জন্য আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য কী কী আসলে আপনাদের লাগবে। সেটি হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক, যেটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। পদের নাম হচ্ছে অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার আন্ডার রিটেল অ্যান্ড ব্যাংকিং ডিভিশন। পদ সংখ্যা হচ্ছে এখানে 160টি এবং বয়স হচ্ছে নির্ধারিত এবং বেতন হচ্ছে 16,000 থেকে শুরু করে 21,000 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে যে স্নাতক অর্থাৎ অনার্স সম্মান কমপ্লিট থাকতে হবে এবং চাকরির ধরন হচ্ছে এটি চুক্তিভিত্তিক একটি চাকরি। এবং আগ্রহীরা কিন্তু সাউথ ইস্ট ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 20 নভেম্বর 2024। দর্শক, চাকরি বাজার থেকে আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা আরেকটি বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে ব্র্যাক ইউনিভার্সিটি রয়েছে, তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তাদের হচ্ছে অফিসার সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য। আমরা একটু বিস্তারিত দেখতে যে ব্র্যাক ইউনিভার্সিটি আসলে কোন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আসলে কী কী তারা চাচ্ছে। পদের নাম হচ্ছে অফিসার সিনিয়র অফিসার, যেটি হচ্ছে হেলথ অ্যান্ড সেফটি বিভাগের অধীনে, এবং পদ সংখ্যা হচ্ছে নির্ধারিত নয়, অর্থাৎ কতজন তারা নেবে সেটি এখনও ঠিক করে বলা হয়নি। পদ সংখ্যা যদি আমরা অভিজ্ঞতা যদি একটু দেখি সেটি হচ্ছে 2 বছরের অভিজ্ঞতা তারা চেয়েছে এবং মূল বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক কমপ্লিট থাকতে হবে আপনার এবং চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। এবং যারা আবেদন করতে আগ্রহী তারা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির মাধ্যমে আবেদন করতে পারে। ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে সেখানে অ্যাপ ক্যারিয়ার অপশনে গিয়ে অ্যাপ্লাই অনলাইন রয়েছে, সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এবং কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে সেটি আপনার পোস্টিং হতে পারে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 30 নভেম্বর 2024। আমরা কয়েকটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নিয়ে আলোচনা করতে চাই। এই সপ্তাহে কিন্তু আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু সিনিয়র পদের নিয়োগ বিজ্ঞপ্তি আমরা বিস্তারিত দেখতে চাই যে এই প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আসলে তাদের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য কী কী চাইছে। সেটির প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং পদের নাম হচ্ছে ম্যানেজার ট্যালেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট
পিপল অ্যান্ড কালচার যে বিভাগ রয়েছে সেখানেও পদ সংখ্যা হচ্ছে সেখানেও নির্ধারিত নয় এবং বয়সও তারা নির্ধারিত করে দেয়নি। এবং মূল বেতন যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে 2,03,712 টাকা থেকে শুরু করে 2,54,600 টাকা, 640 টাকা, যেটি হচ্ছে মাসিক বেতন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কিছু নিজস্ব সুযোগ সুবিধাও রয়েছে, সেগুলোও কিন্তু এই মূল বেতনের বাইরে আপনাকে দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক কমপ্লিট থাকতে হবে, অভিজ্ঞতা হচ্ছে 7 থেকে 10 বছর, অর্থাৎ ম্যানেজার পোস্ট। এটি হচ্ছে মিড রেঞ্জের চেয়ে একটু সিনিয়র একটি পোস্ট এবং আবেদনের নিয়ম হচ্ছে আগ্রহীরা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় হচ্ছে 23 নভেম্বর 2024। বাংলাদেশে একটি উন্নয়ন সংস্থা নিয়ে আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে হিট বাংলাদেশ নামে একটি উন্নয়ন সংস্থা রয়েছে, তারা কিন্তু তাদের যে স্কুল রয়েছে সেই স্কুলে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু হিট বাংলাদেশের বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু দেখতে চাই। সেটি হচ্ছে যে পদের নাম হচ্ছে টিচার, তারা আসলে শিক্ষক নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য এবং পদ সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক অথবা স্নাতকোত্তর সম্পূর্ণ থাকতে হবে। 3 বছরের শিক্ষকের যে এক্সপিরিয়েন্স সেটিও আপনার থাকতে হবে এবং বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। বয়স হচ্ছে 50 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং কর্মস্থল হচ্ছে মিরপুর সেকশন 11 ঢাকা, যেখানে হিট বাংলাদেশ স্কুলটি অবস্থিত। এবং আবেদনের নিয়ম হচ্ছে হিট বাংলাদেশের ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 30 নভেম্বর 2024। দর্শক, চাকরির বাজার থেকে আমরা আরও একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন চাকরির বাজার। আপনারা নিশ্চয়ই জানেন প্রতি সপ্তাহে আমাদের সাথে একজন কর্পোরেট অতিথি উপস্থিত থাকেন, যিনি আমাদের চাকরির বাজারে বিভিন্ন কর্পোরেট টিপস দিয়ে থাকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন র্যাঙ্কন অটো ডিভিশনের হেড অফ মার্কেটিং ইয়াসির কাদের আবেদিন ভাই। ইয়াসির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিচ্ছেন এবং এই ব্যস্ততার মাঝেও আমরা একটু আপনার সাথে কর্পোরেট মার্কেট নিয়ে একটু আলোচনা করতে চাই। ভাই, ধন্যবাদ ভাই। সেটা হচ্ছে চাকরির বাজারে বর্তমান কি অবস্থা? জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে আসলে চাকরির বাজারটা একটু টালমাতাল, অনেকেই আসলে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে না, আবার আস্তে আস্তে দেখলাম যে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো শুরু হচ্ছে। এখন আসলে কি অবস্থা চাকরি বাজারে? চাকরি বাজার সত্যি কথা বলতে গেলে জুলাই আগস্টে তো একটা আনসার্টেনিটি আমরা দেখেছি, বাট আমি মনে করি যে এখন আমরা অনেকটা রিকভারির পথে। বিভিন্ন কোম্পানি আস্তে আস্তে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি আবার দেওয়া শুরু করেছে। নতুন বছর, এই বছর শেষ হয়ে যাচ্ছে, নতুন বছর আসতেছে, প্রত্যেক কোম্পানি তাদের নতুন বছরের জন্য পরিকল্পনা করছে, ম্যান পাওয়ার প্ল্যানিং করছে। সো আমি মনে করি চাকরি বাজার আস্তে আস্তে আবার জুলাই আগস্টের এই আনসার্টেনিটির পরে আবার একটা কারেক্ট ট্র্যাকে চলে আসতেছে। আচ্ছা, আমরা একটু আসলে জানতে চাই যে আসলে আপনারা তো ইন্টারভিউ বোর্ডে বসেন কিংবা আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেন, আমরা অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করলাম। সেক্ষেত্রে আমরা আসলে দেখি যে অনেক ক্যান্ডিডেট থাকে যাদের আসলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড অলমোস্ট সেম থাকে। সেক্ষেত্রে আপনাদের পোস্ট থাকে একটা, বেশিরভাগই দেখলাম যে একটু সিনিয়র কিংবা মিড রেঞ্জে একটাই পোস্ট থাকে। সেক্ষেত্রে আসলে আপনারা কোন প্রার্থীকে কি দেখে আসলে বাছাই করে নিয়ে আসেন? প্রাথমিক বাছাই তো বেসিক্যালি সিভি দেখেই হয়। আমাদের দেশে সবথেকে কমন যে প্রচলনটা আছে, আমরা আসলে সিভি হয়তো কারোর থেকে কপি করি অথবা হচ্ছে ইন্টারনেট থেকে ডাউনলোড করে কারোর থেকে কপি করি অথবা নিজে বানাই না। সো আমরা প্রাথমিকভাবে যখন কোনো সার্কুলার দিই, আমরা চেষ্টা করি সেখান থেকে একটা ইউনিক, ফর এক্সাম্পল আমি যদি আমার সিভি কোনো কোম্পানিতে দেই, আমার সিভিটা বেসিক্যালি আমার ফার্স্ট আইডেন্টিটি বলতে গেলে। সেখান থেকে আমরা ট্রাই করি যে আমার কারেন্ট যে জব সার্কুলারটা আছে সেখানে যে স্কিল সেটটা দরকার, যে এডুকেশনটা দরকার, যে এক্সপিরিয়েন্সটা দরকার, সেটা কাদের মধ্যে আছে তাদেরকে বাছাই করা। তো ধরেন একটা সার্কুলার দিলে হয়তো 500, 600, ইভেন 1000 সিভিও পড়ে অনেক সময়। এখন তো সিভি অনেকটা এআই এর মাধ্যমে আমরা বাছাই শর্টলিস্ট হয়ে চলে আসে, এআই এর মাধ্যমে শর্টলিস্ট করে চলে আসে। যখন ইন্টারভিউতে আমরা বসি তখন আমরা বেসিক্যালি তার পড়াশোনার পাশাপাশি তার ম্যাচুরিটি লেভেল দেখি, এক। সেকেন্ড হচ্ছে তার স্কিল সেট দেখি এবং তার পাস্ট এক্সপিরিয়েন্সে তার যে অ্যাচিভমেন্ট সেটা কিভাবে আমার কারেন্ট অর্গানাইজেশনে বেনিফিট করবে, সেটা আমার হচ্ছে সবথেকে মেইন পারপাস। ফর এক্সাম্পল, কেউ যখন আমার ইন্টারভিউতে আসছে, আমরা কথাবার্তা বলে তার পাস্ট এক্সপিরিয়েন্স, অ্যাকমপ্লিশমেন্ট দেখে তাকে কিছু হয়তো সিচুয়েশন দিই, যে সিচুয়েশনটা আমার কারেন্ট কোম্পানির সাথে জড়িত। সেখানে আসলে সে ইনস্ট্যান্টলি কীভাবে রিয়্যাক্ট করে, কীভাবে ওই সলিউশনটা দেয় ওই সিচুয়েশন ওভারকাম করার, সেটাও তার একটা মানে প্রাইমারি সিলেকশন থেকে শর্টলিস্ট করার একটা পদ্ধতি বলতে পারেন। ওকে, সো মানে বেসিক্যালি হাউ শি অর হি হ্যান্ডেল দ্য সিচুয়েশন, এটা আপনারা খুব পারফেক্টলি দেখেন। সেক্ষেত্রে তার ড্রেস আপ, অ্যাটিটিউড, বসার স্টাইল, কথা বলার স্টাইল, কিংবা সবচেয়ে কি এটা কি গুরুত্বপূর্ণ যে
আগে ধরেন খুব ভালো কোম্পানিতে কাজ করেছে, কিন্তু সেখানকার পরিবেশ আর আপনার কোম্পানির পরিবেশ কিছুটা ডিফারেন্ট, সেক্ষেত্রে কি প্রার্থী বাদ যাওয়ার কোনো পসিবিলিটি থাকে? কিছুটা থাকে, বাট ডেফিনেটলি একটা বেসিক হাইজিন তো আমরা এক্সপেক্ট করি। সো আমাদের যে ইন্টারভিউর একটা তথাগত একটা কনসেপ্ট আছে যে ইন্টারভিউ মানে সুটেড বুটেড হয়ে যাওয়া লাগবে, শার্ট প্যান্ট পরে যাওয়া লাগবে, হ্যাঁ, মানে ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, সো হয়তো ফর্মাল হওয়া লাগবে না, বাট একটা বেসিক হাইজিন মেনটেন করবে। বাট ডেফিনেটলি যে হচ্ছে একটা বেসিক হাইজিন মেনটেন করে হয়তো ফর্মাল হলো না, সেমি ফর্মাল হলো, উই আর ওকে। বাট একটা অফিস এনভায়রনমেন্টে কাজ করার মতো তার একটা ড্রেস আপ আমরা এক্সপেক্ট করি, কথাবার্তা, চালচলন, এভরিথিং আমরা এক্সপেক্ট করি, সেটার উপর বেস করে অ্যাকচুয়ালি ডিসিশন নেওয়া হয়। আচ্ছা, ধরেন আমরা তো অনেক সময় দেখি না যে এনভায়রনমেন্ট অনেক বড় একটা জিনিস, অফিস কালচার অনেকটা বড় জিনিস, কথা বলা, কোম্পানি ফ্যাসিলিটিস কিভাবে ইউজ করতে হচ্ছে, এই বিষয়গুলো কি আপনারা কথা বলার পরে বুঝতে পারেন, কিংবা এগুলো কি খুবই গুরুত্বপূর্ণ? খুব ছোট জিনিস, বাট খুব গুরুত্বপূর্ণ হয়তো না, কারণ হচ্ছে যে ব্যক্তিকে আমরা তার পাস্ট এক্সপিরিয়েন্স এবং স্কিলসেটের কারণে আমরা হয়তো অ্যানালাইসিস করছি বা কনসিডার করছি চাকরিতে নেওয়ার জন্য, সে তো আমার কোম্পানিতে নতুন, সে আমার কোম্পানি কালচার জানে না। তো আমরা আসলে অ্যাটলিস্ট বেসিক হাইজিনটা মেনটেন করে যখন তাকে লেটসে আমরা অনবোর্ড করি, কোম্পানির এনভায়রনমেন্ট সব হচ্ছে তার নেক্সট 6 মাস বা 1 বছর কাজের সাথে সাথে অ্যাড হয়ে আসে। সেখানে তার এঙ্গেজমেন্টের সাথে সাথে যে কোম্পানিতে জয়েন করেছে সেই কোম্পানির টিমমেটেরও একটা রোল প্লে আছে, বড় রোল প্লে আছে তাকে অ্যাডজাস্ট করার। আচ্ছা ইয়াসির ভাই, যেটা হচ্ছে একটু জানতে চাচ্ছিলাম, আপনি মূলত মার্কেটিংয়ে আছেন কিংবা বিজনেস ডেভেলপমেন্টে আছেন, এক্ষেত্রে এমন কোনো ক্যান্ডিডেট কি হয় যে ধরেন খুব ভালো, কিন্তু কোনো একটা ছোট ভুলের জন্য সে বাদ পড়ে যাচ্ছে, কোনো একটা ছোট মিস্টেকের জন্য সে বাদ পড়ে যাচ্ছে? এই মিস্টেকগুলো আসলে কী কী, যেটা ধরেন আমাদের যারা দর্শক আছেন তারা হয়তো বা জানতে পারবে যে হ্যাঁ এই কাজগুলো আমি করবো না, এরকম যদি কোনো সাজেশন আপনার থাকে? সো হ্যাঁ, এরকমও অনেকবার হয়েছে, দেখা গেছে যে ইন্টারভিউতে ক্যান্ডিডেট হয়তো অন্য সবার থেকে বেটার পারফর্ম করেছে, ওকে, তার এডুকেশন হয়তো ম্যাচ করে, তার প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স ম্যাচ করে, বাট হয়তো কোম্পানির যে ভিশন বা যে কোম্পানি সে জয়েন করবে সেখানে তার যে এক্সপেকটেশন অফ দ্য ভ্যালুজ, ওই ভিশনের সাথে হয়তো তার ভিশন ম্যাচ করে না। তখন হয়তো কোনো একটা স্টেটমেন্টে বা কোনো একটা অ্যাটিটিউডে হয়তো বের হয়ে আসলো যে না, সে হয়তো খুব ভালো একটা ক্যান্ডিডেট, বাট ফর সাম রিজন এই কোম্পানিতে তার হয়তো হবে না। সো এটা অনেক সময় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। লাক অনেক বড় একটা ফেভার। লাক তো ডেফিনেটলি, লাক একটা ফ্যাক্টর আছে। আচ্ছা, একটা জিনিস জানতে চাচ্ছি, এটা 2024 অলমোস্ট শেষের দিকে, এখনও আসলে আমাদেরকে সিভি রাইটিং নিয়ে কথা বলতে হয়, এবং আমরা দেখি যে অনেক সময় সিভি, আমরাও আমাদের শোয়েতে আমরা বিভিন্ন সিভি নিয়ে থাকি, সো আমরা দেখি যে আসলে ওই সিভিগুলোর অবস্থা খুবই খারাপ, প্রফেশনাল না, কোনো সাবজেক্ট নেই, কোনো ফরম্যাট মেনটেন করতেছে না, কপি পেস্ট করা, যেটা আপনি শুরুতেই বললেন। সো সিভি রাইটিংয়ের ক্ষেত্রে আসলে কেন আমরা এখনও পিছিয়ে আছি, মানে এক্ষেত্রে আসলে উন্নতিটা কিভাবে করা যেতে পারে? কেন পিছিয়ে আছি সেটা তো মোটামুটি বলেই ফেলেছি যে আমরা আসলে কপি রাইটিংয়ে ওস্তাদ। আমি যেটা মনে করি পার্সোনালি, এখানে স্কিল ডেভেলপমেন্ট একটা বড় ফ্যাক্টর। আমার সিভি আমাকে রিপ্রেজেন্ট করবে একটা কোম্পানিতে। আমি যদি ফ্রেশার হয়ে থাকি, আমি কিভাবে ওই পজিশনে, আমার তো এখন কোনো এক্সপিরিয়েন্স নাই, লেটস আমি ফ্রেশার, আমি কিভাবে ওই পজিশনে যে সুটেবল করতে পারি। হয়তো আমি পড়ালেখার পাশাপাশি কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করেছি, আমি হয়তো ক্লাব অ্যাক্টিভিটি করেছি, সেখান থেকে হয়তো আমি ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি করেছি, সেগুলো আমার একটা বড় স্কিল সেট হয়ে যায়। এবং ধরেন মিড লেভেল যারা আছেন, যারা সিভি লেখেন বা যারা সিভি জমা দেন মিড লেভেলে, তাদের থেকে একটা এক্সপেকটেশন থাকবে যে আপনারা যে স্কিল ডেভেলপ করেছেন, যে এক্সপিরিয়েন্স করেছেন, মেইনলি আপনার অ্যাচিভমেন্ট। ধরেন আপনি আগে 4-5টা কোম্পানি কাজ করেছেন, আপনি আপনার জব ডেসক্রিপশন দিয়ে গেছেন, বাট আপনি যদি সেই জব ডেসক্রিপশনের থেকে বেশি ফোকাস দেন আপনার অ্যাচিভমেন্টে, ওই বিজনেসটা গ্রো করার আপনার অবদান কতটুকু সেটাকে যদি আপনি দাঁড় করিয়ে দেন, আমার মনে হয় সেটা সিভি রাইটিংয়ে অন্যান্য গতানুগতিক সিভির থেকে অনেকটা এগিয়ে থাকবে। না, আমরা যেমন সিভিতে জব এক্সপিরিয়েন্স যখন লিখি, তখন আমরা লিখি যে এত সাল থেকে এত সাল এখানে জব করেছি, ওইখানে আমি এটা করেছি। এটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি ওই কোম্পানির জন্য কতটুকু আমার ইনপুট কতটুকু ছিল কিংবা কতটুকু অ্যাচিভমেন্ট ছিল, সেটা লেখাটা জরুরি। আমার সাজেশন থাকবে যে আমি প্রিভিয়াস কোম্পানিতে যদি 5 বছর থেকে থাকি, সেখানে আমি কি করেছি তার থেকে জব ডেসক্রিপশন থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেখানে আমি কি অ্যাচিভ করেছি, যেটা ইভেন্চুয়ালি কোম্পানির আমার বেনিফিট, কোম্পানির ফাইনাল গোল অ্যাচিভ করতে আমার কন্ট্রিবিউশন ছিল। আচ্ছা, আমরা এখন তো দেখতেছি যে ডিজিটাল বাংলাদেশ কিংবা সারা ওয়ার্ল্ড ওয়াইডে আমরা দেখলাম যে ডিজিটালি অনেক এগিয়ে গেছে সবাই। সেক্ষেত্রে যে তথ্য প্রযুক্তিগত তার সেন্স কতটুকু থাকা উচিত? আমরা এখনও দেখি যে অনেকে খুবই ব্রিলিয়ান্ট, খুবই মেধাবী, কিন্তু তথ্য প্রযুক্তিগত দিক থেকে একটু পিছিয়ে, ওয়ার্ড ইউজ করতে পারে না, এক্সেল ইউজ করতে পারতেছে না, কিংবা এখন অনেক অ্যাপস টুলস আমরা ব্যবহার করি।
শুরু থেকে কি মনে হয় এই জায়গাটাতে একটু ক্যান্ডিডেটদের আগে থেকে নিজেকে প্রস্তুত করা দরকার? ডেফিনেটলি এই জায়গা থেকে আমি মনে করি স্টুডেন্ট লাইফ থেকে নিজেকে নার্চার করা উচিত। ওকে, স্টুডেন্ট লাইফ থেকে নিজেকে বেসিক তথ্য প্রযুক্তির যা যা ইউজেস আছে, এটা ইমেল বলেন, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনস বলেন, এগুলো বেসিক শুরু থেকে শুরু করা উচিত। এবং অন দ্য গো আমাদের বলতে গেলে ডিজিটাল যে যুগটা, প্রত্যেক 4-5 বছর পর কিন্তু রেভলিউশন আসতেছে। আজকের থেকে 5 বছর আগে কিন্তু এখন আমরা যেই টেকনোলজি ইউজ করি সেটা কিন্তু 5 বছর আগে কল্পনা করি নাই। সো অন দ্য গো যদি আপনি কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে না থাকেন, আপনি সামহাও এই রেসে পিছিয়ে পড়বেন। যেমন শুরুতে আপনি বলেছেন যে চাকরির বাজারের অবস্থা খারাপ, একটা কথা বলেছেন। এইটা আসলে খারাপ কখন হয়? যখন হচ্ছে চাকরি কিন্তু বাজারে আছে। আমি এক্স্যাক্টলি এই কোশ্চেনটাতে আপনার কাছে আসতাম যে এমন কি হয় যে কোম্পানিতে চাকরি আছে কিন্তু পারফেক্ট ক্যান্ডিডেট পাচ্ছে না? এটা অনেক ক্ষেত্রেই হয়। যেমন কোম্পানিতে চাকরি, বাজারে আপনি চাকরি অনেক দেখবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরি দেখবেন। এখানে ম্যাক্সিমাম যেটা হয় যে কোম্পানির থেকে যে এক্সপেকটেশন থাকে ক্যান্ডিডেটের আর ক্যান্ডিডেটের যে ডেলিভারেবলস, এখানে একটা গ্যাপ থাকে প্রায়। এটা বিকজ অফ স্কিল ডেভেলপমেন্ট। আমি হয়তো এই কথাটা বারবার বলছি আপনার সাথে স্কিল ডেভেলপমেন্টটা এইখানে যেটা হচ্ছে যে কোম্পানি হয়তো একটা এক্সপেকটেশন আছে একটা সার্টেন স্কিল সেটের, বাট আমরা আসলে গতানুগতিক চাকরির ওয়েতে অ্যাপ্লাই করছি। ফর এক্সাম্পল যদি এক্সাম্পল দিই, আপনি একটা চাকরি সার্কুলার দেখিয়েছেন, হয়তো আমি অ্যাজ এ ক্যান্ডিডেট সার্কুলার দেখেছি। আমি এখন কিছু না চিন্তা করেই হয়তো স্যালারিটা দেখে মনে হলো যে আমি আসলে 7 বছর অভিজ্ঞতা আছে, আমার স্যালারিতে আমি অ্যাপ্লাই করে ফেললাম। আমি হয়তো এই রোলের জন্য ফিট না, আবার আমি হয়তো এই রোলের জন্যই ফিট। সেটা অ্যাসেস করব হচ্ছে আমি ওই রোলে কি কি এক্সপেকটেশন, রোলটার থেকে কোম্পানি কি চায়, আমি আসলে কতটুকু ডেলিভার করেছি এবং আমি আসলে এটা কতটুকু পারবো। বিকজ দিন শেষে এটাই আমাকে ইন্টারভিউতে মানে ওই জব ডেসক্রিপশনটা দেখা খুবই জরুরি। আমরা যেটা দেখি না, আমরাও অনেক সময় আবেদন করার সময় দেখি যে আচ্ছা স্যালারি এত, ব্যাকগ্রাউন্ড এটা চাইছে, ঠিক আছে, কিন্তু জব ডেসক্রিপশন খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কোনো যদি টিপস থাকে একবারে ছোট করে যদি বলেন ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য নিজেকে প্রস্তুত করা? আমি মনে করি ডিজিটালি সবাইকে সাউন্ড থাকতে হবে, নাম্বার 1। আমাদের যেহেতু এখন আমরা ইন্টারনেটের যুগে, উই হ্যাভ অ্যাক্সেস টু অল দি ওয়ার্ল্ডস ম্যাটেরিয়াল। আমাদের নিজেদেরকে কানেক্টেড রাখতে হবে নতুন যা যা আসছে, এবং বিভিন্নভাবে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ডিফারেন্ট লার্নিং, যেই সব অ্যাকচুয়ালি ট্রেডস কোম্পানি খুঁজে, লাইক লিডারশিপ স্কিলস, টিম ওয়ার্কিং স্কিলস, এগুলো খুবই দরকার। বিকজ ইন্টারভিউতে গেলে এগুলোর কারণেই অনেক সময় অনেক ক্যান্ডিডেট ভালো জায়গায় আগায় অথবা বাদ। ওকে, ইয়াসির কাদের ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি অথবা সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। এছাড়াও মেইলে আপনাদের পাঠানোর সিভিগুলো আমরা বিভিন্ন কর্পোরেটে পাঠানোর ব্যবস্থা করছি। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে এখন টেলিভিশনের সাথে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।